প্রিয়ন, এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে ভাঁজের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ফোল্ড। এর আগের ক্লাসে আমি ভাঁজ কাকে বলে, ভাঁজের বিভিন্ন অংশ এবং আলোচনা করেছি আরেকটি অন্য ক্লাসে যেখানে ভাঁজ সৃষ্টির পদ্ধতি বা ভাঁজ সৃষ্টির কারণ। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ভাঁজের শ্রেণীবিভাগ। ভাঁজকে প্রধানত অবতল বা উত্তল অনুযায়ী ভাগ করা যায়। অক্ষতলের অবস্থানের ভিত্তিতে ভাঁজকে ভাগ করা যায়। বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের ভিত্তিতে ভাঁজকে ভাগ করা যায়। জ্যামিতিক আকৃতির ভিত্তিতে ভাঁজকে ভাগ করা যায়। ভাঁজের ভঙ্গি অনুসারে ভাঁজকে ভাগ করা যায়। ভাঁজের গঠন অনুসারে ভাঁজকে ভাগ করা যায়। ভাঁজের স্থূলতা অনুযায়ী ভাঁজকে অনেক রকম ভাবে ভাগ করা যায়। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা ভিত্তিতে ভাঁজকে ভাগ করা যায় এবং এর অনেকগুলো টাইপস আছে। প্রত্যেকটা বিষয় যদি তোমার খুঁটিনাটি বিষয়গুলি না জানো তাহলে কিন্তু বিষয়টি গুলিয়ে যাবে। এবং এই অনেকেই আমি শুনেছি, অনেক ছাত্রছাত্রীর মুখে শুনেছি যে ভাঁজ জিনিসটা ক্লিয়ার হয় না। কিন্তু আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমি প্রত্যেকটা বিষয় যদি তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো অবশ্যই বুঝতে পারবে, এবং কোনো অংশ যদি বুঝতে তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নির্দিষ্ট সময় মতো তোমাদের সেটা জানিয়ে দেবো। কেমন? চলো দেখো, অবতল এবং উত্তল অনুযায়ী ভাঁজকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা একক, একটা বাহু। এককের আবার ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ। বাহুর মধ্যে ঊর্ধ্বভঙ্গ ধারা, অধভঙ্গ ধারা। এটা তো বইয়েও লেখা আছে। তাহলে আমি কেন লিখলাম না, আমি লিখে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে না একক এবং বাহু অর্থাৎ অবতল এবং উত্তল অনুযায়ী বলতে কি বোঝায় না, আমরা জানি উত্তল বলতে এইরকম, অবতল বলতে এইরকম। অর্থাৎ এই যে একক অনুযায়ী ভাগ করছে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ, যখন ভাঁজের কি হচ্ছে না, অনুভূমিক শিলাস্তরে পার্শ্বচাপের কারণে যখন উত্তল আকারের ভাঁজ সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো ঊর্ধ্বভঙ্গ। অনুভূমিক ভাবে পাললিক শিলাস্তরে যখন অবতল আকারের ভাঁজ সৃষ্টি হবে তখন তাকে আমরা বলবো কি না অধভঙ্গ। তাহলে আমরা কি কি পেলাম, একটা ঊর্ধ্বভঙ্গ, একটা অধভঙ্গ। বাহুর অনুযায়ী ভিত্তি করেছে কি ঊর্ধ্বভঙ্গ ধারা, অধভঙ্গ ধারা। অর্থাৎ একটি ভাঁজের মধ্যে দেখো এখানে বা একটি, এই যে আমাদের এটা ঊর্ধ্বভঙ্গ, সেই ঊর্ধ্বভঙ্গের মধ্যে যখন অসংখ্য ঊর্ধ্বভঙ্গ এবং অর্ধভঙ্গ যখন একই উত্তরে থাকবে, একটি ভাঁজের মধ্যে যখন একটি ঊর্ধ্বভঙ্গে যখন কি হচ্ছে অসংখ্য ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ অবস্থান করবে তখন তাকে আমি কি বলবো না ঊর্ধ্বভঙ্গ ধারা। আর যখন একটি অধভঙ্গে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ অসংখ্য ভাবে অবস্থান করছে তখন তাকে আমি কি বলবো না অধভঙ্গ ধারা। কি বললাম ভালো করে দেখো, যে একটি ঊর্ধ্বভঙ্গে যখন ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ পাশাপাশি ভাবে অবস্থান করছে, অসংখ্য ভাবে অবস্থান করছে কি না, একটি ঊর্ধ্বভঙ্গ ভাজে যখন অসংখ্য ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ পাশাপাশি ভাবে অবস্থান করছে, সন্নিহিত ভাবে অবস্থান করছে, তখন তাকে আমি কি বলছি না ঊর্ধ্বভঙ্গ ধারা। এবং অধভঙ্গে যখন এটি অবস্থান করবে তখন তাকে আমি বলবো অর্ধভঙ্গ ধারা। ভাঁজকে ভাগ করা যায় উলম্ব, তির্যক, সমনত, সাহিত্য, উদ্ঘট্ট ভাঁজ এবং ন্যাপ। কি কি বললাম না, উলম্ব অর্থাৎ ভার্টিক্যাল। উলম্ব হচ্ছে, দেখো এখানে লেখা আছে যে অক্ষতলের অবস্থান। অক্ষতলের অবস্থান বলতে ভাঁজের অক্ষ, যখন আমরা জানি ভাঁজের অক্ষ, আমি এর আগে ক্লাসে আলোচনা করেছি যে ভাঁজের অক্ষ কাকে বলে বা ভাঁজের বাহু বলতে কি বোঝায়। তাহলে এখন আমি আর সেটা আলোচনা করছি না। তাহলে ভাঁজের অক্ষ বলতে আমি জেনে গেছি যে এটা ভাঁজের অক্ষ। তাহলে ভাঁজের অক্ষ যখন উলম্ব ভাবে অবস্থান করে, এটা আমার ভাঁজ, এটা কি না এটা হচ্ছে ভাঁজ। তাহলে ভাঁজ যদি এটা হয় তাহলে এটা আমার ভাঁজের বাহু, এগুলো হচ্ছে ভাঁজের বাহু। তাহলে ভাঁজের বাহুর মধ্যে বরাবর অর্থাৎ অবতল ভাঁজের মাঝ বরাবর যে অঙ্কিত যে উলম্ব রেখা, অবতল ভাঁজের মাঝ বরাবর যে রেখা, সেই রেখাকে আমরা কি বলবো না ভাঁজের অক্ষ। এবার এই যে অক্ষ,
ও ভাঁজের অক্ষ যখন উল্লম্বভাবে অবস্থান করবে তখন তাকে আমরা বলবো উল্লম্ব ভাঁজ। ভাঁজের অক্ষ যখন তির্যক ভাবে অবস্থান করে, ভাঁজের অক্ষ যখন তির্যক ভাবে অবস্থান করে তখন তাকে আমি বলবো তির্যক ভাঁজ। ভাঁজের অক্ষ যখন সমানভাবে নত থাকে, অর্থাৎ ভাঁজের অক্ষ গুলো দেখো সমানভাবে নত হয়েছে, এই জন্য একে বলে কি সমনত ভাঁজ। এই একটা ভাঁজের অক্ষ, একটা ভাঁজের অক্ষ, একটা ভাঁজের অক্ষ, ভাঁজের অক্ষ যখন সমনত হয় তখন তাকে আমরা কি বলবো সমনত ভাঁজ। অনুভূমিক পার্শ্বচাপের ফলে যখন ভাঁজের একটি বাহু অপর বাহুর উপর যখন অবস্থান করছে তখন তাকে আমি বলবো স্থায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড। এটা ভাঁজের অক্ষ, তাহলে এই ভাঁজের বাহু এবং সেই ভাঁজের বাহুর উপর যখন অন্য একটা বাহু অবস্থান করছে তখন তাকে আমি বলবো স্থায়িত ভাঁজ। উদ্ঘট্ট ভাঁজ কাকে বলে না ওভারথ্রাস ফোল্ড। এটা কাকে বলে না এই যে ভাঁজের বাহু একটি বাহুর উপর অপর বাহু যখন অবস্থান করে এবং ভাঁজের এই বাহুদ্বয়ের মাঝ বরাবর অংশ যখন ফেটে যায়, ফেটে গিয়ে একটি অংশ অপর অংশ থেকে যখন বিচ্ছিন্ন হয় তখন তাকে আমরা বলবো কি না উদ্ঘট্ট ভাঁজ বা ওভারথ্রাস ফোল্ড। এরপর আসবো ন্যাপ। ন্যাপটা কি? ন্যাপ হচ্ছে স্থায়িত ভাঁজের অনুভূমিক প্রবল পার্শ্বচাপের ফলে এই যে ভাঁজের যে বাহু একটি বাহু এবং অপর বাহু থেকে যখন পরস্পর থেকে দূরে সরে যায়, যখন পরস্পর থেকে দূরে সরে যায় এবং প্রায় 1.5 কিলোমিটার দূরে বা তারও বেশি অঞ্চল জুড়ে যখন সরে যায় তখন তাকে আমি কি বলবো না ন্যাপ। এই ন্যাপের ফলে দেখা গেছে কি না এই একটি বাহু অপর বাহু থেকে মূল শিলাখণ্ড থেকে এরা দূরে সরে যাচ্ছে, অন্য কোনো জায়গায় সরে যাচ্ছে, সরে গিয়ে সেখানকার কোনো লোকাল শিলাস্তরের উপর আবৃত করছে এবং আবৃত করার ফলে মূল শিলাস্তর থেকে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যে ঘটনা বা এই যে প্রকার জিনিসটা ঘটেছে একে বলা হচ্ছে কিনা ন্যাপ। তাহলে এখন যেটা আমি আলোচনা করলাম অক্ষতলের যে অবস্থান অনুযায়ী উল্লম্ব ভাঁজ, তির্যক ভাঁজ, সমানত ভাঁজ, স্থায়িত ভাঁজ, উদ্ঘট্ট ভাঁজ এবং ন্যাপ কটা হলো 1 2 3 4 5 6টা। অর্থাৎ অক্ষতলের অবস্থান অনুযায়ী 6 রকম ধরনের ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। উলম্ব, তির্যক, সমানত, স্থায়িত, উদ্ঘট্ট এবং ন্যাপ। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি যদি ছবি এঁকে এঁকে পড়ো তাহলে তোমাকে কিন্তু মুখস্থ করতে অবশ্যই হবে না, মুখস্থ করতে একদমই হবে না। যদি তুমি ছবি এঁকে এঁকে পড়ো জিনিসটা তোমাকে বুঝতে সুবিধা হবে এবং যে কোনো সময়ে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ন্যাপ কাকে বলে, না তুমি জানো যে স্থায়িত ভাঁজে যখন একটি অংশ অপর অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দূরে সরে যায় এবং প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের বেশি যখন সরে যাচ্ছে, সরে গিয়ে সেখানকার লোকাল কোনো একটা শিলাস্তরের উপর আবৃত করছে এবং মূল শিলা থেকে যে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এই যে সরে যাওয়ার ঘটনা, এই সরে যাওয়াটা কি বলছে কি না ন্যাপ। না এটা এসছে কোত্থেকে না স্থায়িত ভাঁজ থেকে, যেটা রিকাম্বেন্ট ফোল্ড থেকে। রিকাম্বেন্ট ফোল্ড থেকেই আমরা পেয়েছি উদ্ঘট্ট ভাঁজ, তারপর আমরা পেয়েছি কি না ন্যাপ। কেমন? এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের ভিত্তিতে ভাঁজকে করকম ভাগে ভাগ করা যায়। দেখো এটা আমার আলোচনা করা হয়ে গেছে। এবার আমি আলোচনা করছি যে ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের ভিত্তিতে ভাঁজকে শ্রেণীবিভাগ। কি কি ভাঁজ এখানে দেখা গেছে দেখো যে অর্থাৎ ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের মান যখন 90 ডিগ্রির কম তখন তাকে আমি বলবো তীব্র ভাঁজ, যখন 90 ডিগ্রির বেশি তখন তাকে আমি বলবো স্থূল ভাঁজ, যখন ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের মান 30 ডিগ্রির কম হবে তখন তাকে আমি বলবো সংকীর্ণ ভাঁজ, আর যখন ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের মান 30 থেকে 60 ডিগ্রি হবে তখন তাকে আমি বলবো বদ্ধ ভাঁজ, এবং যখন ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের মান 60 থেকে 120-র মধ্যে হবে তখন তাকে আমি বলবো মুক্ত ভাঁজ, এবং 120 ডিগ্রি যখন বেশি হবে ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থকোণের মান তখন তাকে আমি বলবো মৃদু ভাঁজ বা জেন্টেল। হচ্ছে যে জ্যামিতিক আকৃতির ভিত্তিতে ভাঁজকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রতিসম ভাঁজ, একটা হচ্ছে অপ্রতিসম ভাঁজ। কি বললাম না জ্যামিতিক আকৃতির ভিত্তিতে ভাঁজকে দুভাগে ভাগ করা যায়, একটা প্রতিসম ভাঁজ আর একটা অপ্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজের ক্ষেত্রে দেখা গেছে যে ভাঁজ শিলাস্তরের দুদিকে পার্শ্বচাপের মাত্রা যখন সমান হয় এবং ভাঁজের যে বাহুদ্বয় যখন সমান কোণে দুদিকে নত থাকে, সমান কোণে যখন দুদিকে নত থাকে তখন তাকে আমরা কি বলবো না প্রতিসম ভাঁজ। এই যে দেখা গেছে এই ভাঁজের যে বাহু, সেই বাহুর এদিকের যে কোণ এবং এদিকের যে কোণ একই,
সমানভাবে নত থাকে, তখন তাকে আমি বলবো প্রতিসম ভাঁজ। এবং অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে দেখা গেছে যে শিলাস্তরের দুদিকে পার্শ্বচাপের মাত্রা ভিন্ন হলে এই রকম ভাঁজের সৃষ্টি হয়, অর্থাৎ ভাঁজের যে বাহুদ্বয় অক্ষের দুপাশে যখন নত হচ্ছে তখন এটা ভিন্ন কোণে নত থাকে, তখন তাকে আমরা বলবো অপ্রতিসম ভাঁজ। ভঙ্গি অনুসারে ভাঁজকে 1, 2, 3, 4, 5 রকম ভাগে ভাগ করা যায় ভাঁজের ভঙ্গি অনুসারে। কি কি? প্রথমটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। ঊর্ধ্বভঙ্গ আমি আগে আলোচনা করেছি যে যখন এইরকম ভাবে অবস্থান করে, অর্থাৎ ভাঁজের যে বাঁক যখন উত্তল আকার ধারণ করে তখন তাকে আমি বলবো ঊর্ধ্বভঙ্গ। অধভঙ্গ যখন অবতল আকার ধারণ করছে তখন তাকে আমি বলবো কি না অধভঙ্গ। ভাঁজের যখন ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ তীক্ষ্ণ কোণ বিশিষ্ট হয় তখন তাকে আমি বলবো তীক্ষ্ণ ভাঁজ। 4 নম্বর কি না ফ্যান ফোল্ড অর্থাৎ পাকা ভাঁজ। পাকা ভাঁজ হচ্ছে ঊর্ধ্বভঙ্গের তুলনায় অধভঙ্গে যখন পার্শ্বচাপের মাত্রা বেশি হয় তখন এই ফ্যান ফোল্ড সৃষ্টি হয়। দেখতে অনেকটা দেখো একটা হাত পাকার মতো লাগে, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গের তুলনায় অধভঙ্গে যখন পার্শ্বচাপের মাত্রা বেশি হয় তখন এই ফ্যান ফোল্ডের সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে কি ফোল্ড। ফোল্ড হচ্ছে যখন ভাঁজে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ সমকোণ থাকে এবং ভাঁজের যে বাহুদ্বয়ের যে মিলিত যে কোণ এরা সমকোণে থাকে। ভাঁজের যে বাহুদ্বয়ের যে মিলিত যে কোণ এরা সমকোণে অবস্থান করছে। এটা ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ কি? ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ প্রায় সমতল আকার ধারণ করে। এখন যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে না ভাঁজের স্থূলতা অনুযায়ী ভাঁজকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সিমিলার ফোল্ড বা সমরূপী ভাঁজ, প্যারালাল ফোল্ড বা সমান্তরাল ভাঁজ, ডিসহারমোনিক ফোল্ড বা বিসদৃশ ভাঁজ, সুপারটেনিয়াস ফোল্ড এটা একটা ভাঁজ, আর একটা আছে দো কলমেন্ট ফোল্ড বা সুপারটেনিয়াস ফোল্ড বা ক্ষীণ শীর্ষ ভাঁজ। তাহলে আমি প্রথম বলি সিমিলার ফোল্ড। সিমিলার ফোল্ড হচ্ছে যখন ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের মধ্যে ভাঁজের যে বেদ আছে অর্থাৎ বিভিন্ন যে স্তর আছে সেই স্তরে যখন একই বেদের মান একই রকম বেদ থাকে, ভাঁজের যে শিলাস্তরের যে বেদ থাকে, ভাঁজের যে শিলাস্তর যখন ভাঁজের শিলাস্তরের মধ্যে একটি স্তরের বেদ সর্বত্র সমান থাকে তখন তাকে আমি বলবো কিনা সিমিলার ফোল্ড। প্যারালাল ফোল্ডটা কি না ভাঁজের শিলাস্তরের মধ্যে যখন বিভিন্ন শিলাস্তরের মধ্যে যখন বেদ সর্বত্র কৌণিক ভাবে থাকে না ভাঁজের বিভিন্ন স্তরের মধ্যে যখন সমকোণীয় বেদ সর্বত্র সমান থাকে তখন তাকে আমি বলবো কি প্যারালাল ফোল্ড। ডিসহারমোনিক বা বিসদৃশ ফোল্ড লাগে বলে না এই রকম ভাঁজের ক্ষেত্রে দেখা গেছে যে কঠিন ও কোমল শিলাস্তর থাকার কারণে অনেক সময় কি হয় না ভাঁজের মধ্যে বিভিন্ন রকম আকার ধারণ করে, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে ভাঁজটা সৃষ্টি হয়, কোন রকম সদিশ দেখা যায় না, তখন তাকে বলা হচ্ছে কি ডিসহারমোনিক ফোল্ড। অর্থাৎ কোমল শিলাস্তর এবং কঠিন শিলাস্তর থাকার কারণে এইরকম ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট হচ্ছে সুপারটেনিয়াস ফোল্ড বা ক্ষীণ শীর্ষ ভাঁজ। এই ভাঁজটা কি হয় না যখন ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া এবং পলি সঞ্চয় একই সঙ্গে চলতে থাকে তখন কি হয় না ভাঁজের শীর্ষদেশের তুলনায় অবতল অংশে এই যে অবতল অংশে বা নিম্ন অংশে ভাঁজের সঞ্চয়টা কি হচ্ছে বেশি হয়। এই বেশি হওয়ার কারণে ভাঁজের শীর্ষদেশে তরলটা কম থাকে, তাই ভাঁজের শীর্ষদেশে সংকীর্ণ এবং অবতল অংশ কি হচ্ছে প্রশস্ত। এইরূপ যখন আকার ধারণ করে তখন তাকে বলা হয় সুপারটেনিয়াস ফোল্ড। ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া এবং পরিসঞ্চয় প্রক্রিয়া যখন একই সঙ্গে চলতে থাকে তখন এই প্রকার ভাঁজ সৃষ্টি হয়। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে কি না দো কলমেন্ট ফোল্ড। অর্থাৎ এই ভাঁজের ক্ষেত্রে দেখা গেছে যে ভাঁজ সৃষ্টি যখন হয় অর্থাৎ ভঙ্গি পর্ব সৃষ্টি হওয়ার সময়কালীন দেখা গেছে কিনা ভাঁজের যে একেবারে তলদেশে শিলাস্তর কোনো রকম ভাবে পরিবর্তিত হয় না, শিলাস্তর যেমন থাকে ঠিক তেমন ভাবেই থাকে, সেই শিলাস্তরটা কোনো রকম অপরিবর্তিত অবস্থা থেকে গিয়ে ঠিক ভাঁজের উপরের যে শিলাস্তর সেই উপরের শিলাস্তরের মধ্যে কি হচ্ছে না ভাঁজের সৃষ্টি হচ্ছে, কিন্তু ভাঁজের যে নিচের যে শিলাস্তর
সেটা কিন্তু অপরিবর্তিত অবস্থা থেকে যায়। এই রকম আকার যখন ধারণ করে তখন তাকে আমাকে বলি কি না দ্বি কলম বা দো কলমের ফোল্ড, অর্থাৎ উপরেরটা আলাদা এবং নিচেরটা আলাদা। নিচেরটা কোনো রকম পরিবর্তিত হয় না, এটা অপরিবর্তিত অবস্থা থেকে যায় এবং উপরেরটা পরিবর্তন হয়, অর্থাৎ ভাঁজ সৃষ্টি হয়। এই রকম যখন আকার ধারণ করে তখন তাকে আমি বলবো দো কলমের ফোল্ড। ভাঁজের গঠন অনুসারে ভাঁজকে শ্রেণীবিভাগ। ভাঁজের গঠন অনুসারে ভাঁজকে কতগুলি ভাগে ভাগ করা যায় না, একটা হচ্ছে প্লাঞ্জ ফোল্ড, 2 নম্বর হচ্ছে ডবল প্লাঞ্জ ফোল্ড, 3 নম্বর পলিপ্লাঞ্জ, 3 নম্বর হচ্ছে পলিক্লাইনাল ফোল্ড এবং 4 নম্বর নন প্লাঞ্জ ফোল্ড। এখানে একটু ডিসকাস করে নিই যে প্লাঞ্জ ফোল্ড কি। ভাঁজের অক্ষ যখন, অর্থাৎ এখানে বলছি ভাঁজের গঠন অনুযায়ী ভাঁজকে শ্রেণীবিভাগ। ভাঁজের অক্ষ যখন অনুভূমিক তলের সাথে কৌণিকভাবে অবস্থান করে, ভাঁজের অক্ষ যখন অনুভূমিক তলের সাথে কৌণিকভাবে অবস্থান করে তখন তাকে আমরা বলবো প্লাঞ্জ ফোল্ড বা অবনত ভাঁজ। ডবল প্লাঞ্জ ফোল্ডটা কি না ভাঁজের অক্ষ অর্থাৎ দুটো ভাঁজের অক্ষ আছে, একটা ভাঁজের অক্ষ এবং আরেকটা ভাঁজের অক্ষ যখন অনুভূমিক তলের সাথে কৌণিকভাবে অবস্থান করছে দুদিক থেকে তখন তাকে আমরা বলবো ডবল প্লাঞ্জ ফোল্ড। পলিক্লাইনাল ভাঁজটা কি না যখন ভাঁজের অক্ষ যখন সন্নিহিত অনেকগুলি ভাঁজের অক্ষ বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয় বা বিভিন্ন দিক থেকে এসে উপস্থিত হয় তখন তাকে আমরা বলবো পলিক্লাইনাল ফোল্ড বা বহুনত ভাঁজ। এখানে অনেক দিক থেকে এসেছে বিভিন্ন অক্ষ বিভিন্ন দিকে বিভিন্ন কোণে মিলিত হয়েছে তখন তাকে আমরা বলবো পলিক্লাইনাল ফোল্ড। আর নন প্লাঞ্জ ফোল্ডটা কি না যখন ভাঁজের অক্ষ অনুভূমিক তলের সাথে সমান্তরালে অবস্থান করে তখন তাকে আমরা বলবো নন প্লাঞ্জ ফোল্ড। অর্থাৎ ভাঁজের গঠন অনুসারে ভাঁজকে ভাগ করা হয় প্লাঞ্জ ফোল্ড। ভাঁজের অক্ষ যখন অনুভূমিক তলের সাথে কৌণিকভাবে অবস্থান করে তখন তাকে আমরা বলবো প্লাঞ্জ ফোল্ড। যখন ভাঁজের অক্ষ বিপরীত দিক থেকে দুটি এসে হাজির হয় বা উপস্থিত হয় এবং তখন কি হচ্ছে অনুভূমিক ভাবে এরা থাকে তখন আমরা বলবো ডবল প্লাঞ্জ ফোল্ড। দুটো ভাঁজের অক্ষ কৌণিক ভাবে অবস্থান করেছে অনুভূমিক তলের সাথে। আর এটা কি না যখন অনেকগুলি ভাঁজের অক্ষ বিভিন্ন দিক থেকে এসে একই জায়গায় উপস্থিত হচ্ছে বা একই দিকে তখন বিভিন্ন দিক থেকে এসে নত থাকছে তখন তাকে আমরা বলবো পলিক্লাইনাল ফোল্ড। এবং নন প্লাঞ্জ ফোল্ডটা কি না যখন ভাঁজের অক্ষ অনুভূমিক তলের সাথে সমান্তরালে অবস্থান করে তখন তাকে আমরা বলবো নন প্লাঞ্জ ফোল্ড। আমরা ভাঁজের শ্রেণীবিভাগ 7টা উপায়ে ভিত্তিতে আলোচনা করলাম। যে বিষয়টা অর্থাৎ যে টপিক যে পোর্শনটা বা যে ভিত্তিটার উপর তোমরা বুঝতে পারছো না বা এখনো বুঝতে অসুবিধা আছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর বারবার তোমরা যদি ভিডিওটা দেখো অতি অবশ্যই তোমাদের মনে থাকবে, এটা আমি আশা করছি। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভাঁজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। না ভাঁজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এটা আমি বলে নিই, যেটা আমার এখানে আলোচনার মধ্যে হয়ে গেছে। ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ধারা, অধভঙ্গ ধারা, ডোম হিল, জোড়া স্ট্রাকচার, ইনভার্সন অফ টোপোগ্রাফি বা ফোল মাউন্টেন, এইগুলো হচ্ছে ভাঁজের ফলে সৃষ্ট গঠিত ভূমিরূপ। এবার যদি আমি বলি যে এখান থেকে কি কি শর্ট প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন এখান থেকে পড়তে পারে, এটা একটা যেহেতু ভাঁজ একটা টপিক, এটা অনেকটা বিস্তৃত একটা আলোচনা বা অনেকটা বড় একটা ব্যাপার ভাঁজ সম্পর্কতেও, যেখানে ভাঁজের শ্রেণীবিভাগ আছে, ভাঁজের বিভিন্ন অংশ আছে, অনেকটা বিষয় ধরে এটা আলোচনা করতে হয় বা অনেক বিষয় তোমাদের এখানে পড়তে হবে এখানে। তাই এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে যেগুলো আমার ক্লাসের মধ্যে যা যা আলোচনা করেছি সেখান থেকেই পড়বে এটা আশা করছি। আর কিছু কিছু শর্ট প্রশ্ন এখান থেকে থেকে যেমন আমি বললাম যে ক্লাইনোমিটার বা এক্স রে কম্পাসের সাহায্যে ভাঁজের নতি মাপা হয় বা ব্রাটন কম্পাসের সাহায্যেও ভাঁজের বাহুর নতি মাপা হয়। এছাড়া ভাঁজের গুরুত্ব আসতে পারে, অর্থাৎ ভাঁজের গুরুত্ব কি হতে পারে না ভাঁজ যেখানে সৃষ্টি হয়েছে বা ভাঁজ যে অঞ্চলে দেখা গেছে। ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের চ্যানেলের নাম তোমরা জেনে গেছো অলরেডি, ভূগোল থেকে .in। ধন্যবাদ।